সতীন গল্পের শেষ অংশ। বাবা বিথিকে বলেন, তোমরা যে বিয়ে করেছো এর প্রমাণাদি আছে? বিথি বলল, আছে। বাবা বললেন, কাবিননামা নিয়ে আসো দেখি। বিথি বেয়াদবি করলো বাবার সঙ্গে, বলল, আপনি সব দেখার কে? আপনি কি এই ঘরের গার্জেন? আপনাকে আমি এসব দেখাবো কেন? বাবার কিচ্ছু বলতে হলো না। এখানে বসে থাকা মুরব্বীদের একজন বলেন, চুপ হারামজাদি, এত বড় অঘটন ঘটাইছো, গলা বড় করে কথা বলস, সাহস কত বড়? বিথি চুপ হয়ে গেল। আরেকজন মুরব্বী বলেন, যা, কাগজপত্র কী কী আছে সব নিয়ে আয়। বিথি বলল, কাগজ তুলি ছিঁড়ে ফেলেছে। আমি বললাম, এটা ফটোকপি ছিল, মেন কপি না। বিথি অপরাগ হয়ে কাগজ আনতে গেল ঘরে। তার পেছন পেছন তার মাও গেল। বাবা তখন একজন মুরব্বীকে বলেন, আপনিও সঙ্গে যান, পরে দেখা যাবে আহাদের মতো ওরাও গিয়ে লুকিয়ে পড়েছে কোথাও। এর শেষ দেশ না দেখে এখান থেকে আমি যাব না। মুরব্বীদের একজন ওদের সঙ্গে গেলেন। খানিকক্ষণ পর বিথি কাগজপত্র নিয়ে এলো। কাবিননামা নিয়ে এসেছে সে। বাবা সেই কাগজ হাতে নিয়ে খুব ভালো করে দেখলেন। তারপর বলেন, কোন কাজে অফিসে গিয়ে তোমরা বিয়ে করছো? ঠিকানা বলো। বিথি বলো, ময়মনসিংহ, সিকে ঘোষ রোড। বাবা বললেন, ঠিক আছে, আমি দেখছি। বাবা কাবিননামা ভাঁজ করে তার পকেটে রেখে দিলেন। বিথির মা বলল, আপনি এটা পকেটে রাখলেন কেন? বাবা হাসলেন, বললেন, আমি তো মামলা করব। প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা রাষ্ট্রীয়ভাবে বিরাট অপরাধ, আর দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে এর প্রমাণ তো আদালতে পেশ করতে হবে। তাই প্রমাণটা আগে ভাগেই সংগ্রহ করে পকেটে রেখে দিলাম। বিথির মা রেগে গেল প্রচণ্ড, বলল, আপনি আমার বাড়িতে আইসা যা তা করে চলে যাইবেন, এইটা তো হবে না ভাই। এই কাগজ নিয়ে এইখান থেকে আপনি যাইতে পারবেন না, এইখানে রক্তারক্তি হইব। বাবা আবারও হাসলেন। তারপর বললেন, রক্তারক্তি অনেক পরের বিষয়, আগে দেখুন আমি কি করি এটা নিয়ে। প্রবীদের কেউই কোনো কথা বলছে না, বাবা একাই কথা বলছেন। তিনি বলেন, একটা সময় নারীর মর্যাদা ছিল না এই দেশে, নারীদের পড়াশোনার ব্যবস্থা ছিল না, নারীর উপর যেভাবে ইচ্ছে সেভাবেই নির্যাতন করত তাদের স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা। ওইসব দিন এখন অতীত হয়ে গেছে। আমি আমার মেয়ের সঙ্গে করা এই অনাচারের শাস্তি আপনাদের ভোগ করাবো। বিথির মা একেবারেই চুপসে গেল, কোনো কথাই বলছেন আর। বিথিও চুপচাপ। মুরব্বীদের থেকে একজন বললেন, ভাই সাহেব, মামলা মোকদ্দমা করে কি হবে? এটা পারিবারিকভাবে সমাধান করা দরকার, নয়তো আপনার মেয়েরই মানসম্মান যাবে। বাবা বলেন, কিভাবে আমার মেয়ের মানসম্মান যাবে? মুরব্বী বলেন, এই যে সব লোকেরা শুনবে এসব, স্বামীর ওপর মামলা করা হয়েছে। বাবা বলেন, আমার মেয়ের মানসম্মান যাবে কেন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে বিচার পেতে আদালতে গেলে কেন একটা মেয়ের মানসম্মান যাবে বলুন? আপনাদের মতো মানুষের জন্যই আজ সমাজের এই অবস্থা। এই আপনারাই কিন্তু ধর্ষিতা একটি মেয়েকেও চুপ করিয়ে দেন, বলেন মানসম্মান নষ্ট হবে। পারিবারিকভাবে এটা শেষ হয়ে গেলেও ভালো। এরপর লাখখানেক টাকা দিয়ে অথবা একটা ধর্ষকের সাথে ওই মেয়েটির বিয়ে দিয়ে সব কিছু সমাধান করে ফেলেন। আচ্ছা বলুন তো, আসলেই কি এটা এভাবে সমাধানের মতো কোনো বিষয়? একটা দর্শকের সাথে কেন ভালো একটা মেয়ের বিয়ে হবে? কেন কয়েকটা টাকার বিনিময়ে সে সব কিছু চুপচাপ মেনে নেবে? ধর্ষিতা হওয়া কি অপরাধ? এটা কি লজ্জার বিষয়? এর জন্য রাষ্ট্রের কাছে বিচার চাওয়া যদি লজ্জার হয়, তবে খুনের জন্য কিভাবে আপনারাই আদালতে যান? কিভাবে বিচার চান? খুন যদি অপরাধ হয় তবে ধর্ষণ অপরাধ না? প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে আরেকটা বিয়ে করা এটা অপরাধ না? তাছাড়া দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে আমার মেয়ের কোনো ত্রুটির জন্য করেছে। আহাত যা করেছে তা কি বিয়ের মধ্যে পড়ে নাকি নোংরামির মধ্যে পড়ে? মুরব্বী এবার বলেন, ভাই, আপনার সব কথাই ঠিক আছে, আপনি ভুল বলেননি, কিন্তু এসব করে দিন শেষে লাভটা কি হবে বলুন? আপনার মেয়ে তো এই ঘরেই থাকবে, আহাদের সংসারই তো করবে, তাহলে বাইরের লোক হাসিয়ে কি লাভ বলুন? বাবা এবার রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, আপনাদের কি ধারণা আমি আমার মেয়েকে এখানে রাখবো? এরকম নোংরা চরিত্রহীন একটা লম্পটের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দেব?
মুরব্বীদের কেউই কিছুই বলো না। বাবা বললেন, আমার মেয়েকে আমি আজকে সঙ্গে করে নিয়ে যাব। এরপর বাবা আমার ননদের নম্বরে কল দিলেন। ননদ রিসিভ করলে বাবা বললেন, তোমার মার কাছে ফোন দাও, জরুরি কথা আছে। আমার শাশুড়ি ফোন রিসিভ করলে বাবা বলেন, বোন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে যে অন্যায় আমার মেয়ের সঙ্গে করেছে, এর শাস্তি আমি দিব না, আদালত দিবে। আমার শাশুড়ি কথা শুনে সঙ্গে সঙ্গে বলেন, আমি আজকের মধ্যে আসতেছি, আপনি থাকেন, এইটার সমাধান আমি করব। বিথি হারামজাদিরে ঘাড় ধরে ঘর থেকে বের করব আমি। বাবা বলেন, আমার মেয়ে বাজারে পচা জিনিস না বোন। আপনার ছেলের মতো এমন লম্পটের সঙ্গে আমার মেয়ে সংসার করবে না। আপনার ছেলের উপযুক্ত বউ বিথি, দুজনকে বেশ মানাবে। আপনি বাড়িতে এসে নতুন বউকে বরণ করে নিন দ্রুত, কারণ আপনার ছেলের হাতে একেবারেই সময় কম। সে খুব দ্রুত জেলখানার মেহমান হবে। আপনি এর আগে সব কিছু সম্পূর্ণ করে নিন এসে। বলেই বাবা রেখে দিলেন। তারপর আমায় বলেন রেডি হয়ে নিতে, বাবা আমার সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আমার শাশুড়ি এরপর অবশ্য অনেকবার কল করলেন, বাবা ফোন রিসিভ করলেন না। আমার ফোনেও ফোন করলেন, আমিও রিসিভ করিনি। এখানে থাকা মুরব্বীদের সবাই বাবাকে বোঝ দেওয়ার চেষ্টা করলেন। বাবা কারোর কথাই শুনলেন না। বাবা আমায় নিয়েই বাড়ি ফিরলেন। ফেরার আগে বিথিকে ডেকে বাবা শুধু এটুকুই বললেন, এই যে তুমি একটা মেয়ের সুন্দর সংসার নষ্ট করলা, এর শাস্তি তোমায় আল্লাহ দিবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না কখনোই। আর বিথির মাকে বাবা বলেন, ছেলে মেয়ে শুধু জন্ম দিলেই হয় না বোন, ছেলে মেয়েকে মানুষ করা শিখতে হয়। আর আপনাকে কি আর বলবো, আপনি নিজেই তো। বাবা কথা শেষ করলেন না। আমরা চলে এলাম বাড়িতে। কিন্তু বাড়িতে এলেই কি সব শেষ হয়ে যায়? বাবার মতো কি আর সবাই এসব বিষয় সহজে মেনে নিতে পারে? আমি বাড়িতে আসার পরদিনই আমাদের পাশের ঘরের এক দাদি এসে আমার পাশে বসে বলেন, এই তোর নাকি আর কোনোদিন বাচ্চা হবে না? ডাক্তার নাকি বলছে এই জন্যই নাকি তোর জামাই আরেকটা বিয়ে করছে। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। দাদি এবার সুযোগ পেয়ে বলল, আজকাল মেয়েদের ধৈর্য নাই, পুরুষ মানুষ চায়ের বিয়ে করতে পারে, তোর জামাই আরেকটা বিয়ে করেছেই এতে দোষের কি? খাওয়াইলে পড়াইলে তো সেই খাওয়াবে। তোরে ভরণ পোষণ ঠিকমতো করতে পারলে বিয়ে দুইটা করলে সমস্যা কি? তোর বাচ্চা হয় না, এরপরও তো তোরে তালাক দেয় নাই। তালাক যেহেতু দেয় নাই, তাইলে হাসি মুখে ওই সংসার তো করা উচিত আসিল। তোর বাপ একটা মাথা মোটা রোগ, বুঝে 2 লাইন বেশি। সে আজকে আছে, কাল নাই, টুপ করে যাইব ময়রা। এরপর তোর কি উপায় হইব? তোরে দেখবো কে, পালবো কে? ওনার কথা শুনে আমার এত রাগ লাগলো, আমি রাগে অগ্নিশর্মা হয়ে উঠে ওনাকে বললাম, আপনি এক্ষুনি আমার সামনে থেকে যান, আর আমাদের ঘরে আসবেন না। এখানে কথা লাগাতে আসছেন, শয়তান মহিলা কোথাকার। উনি মুখ কালো করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। এর পরদিন সকালবেলা কথা নাই বার্তা নাই হুট করে এসে আহাদের মা আর বোন আমাদের বাড়িতে উপস্থিত। বাবা তাদের খুব যত্ন করে খাওয়ালেন। তারপর বলেন, বোন, শুনেছিলাম আপনি ভীষণ অসুস্থ, কয়েকদিন লাগবে সুস্থ হতে। আল্লাহর কি রহমত, দেখি একদিনেই আপনি সুস্থ হয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আহাদের মা বাবার এই টিটকারিটা বুঝতে পারলেও হজম করলেন। তারপর বাবাকে অনুরোধ করলেন, বলেন, আমি সব কিছু সমাধান করব, তবুও আপনি মামলা মোকদ্দমায় যাইয়েন না ভাই। বাবা বললেন, কিভাবে সমাধান করবেন শুনি? বিথির কি হবে? ওর গর্ভে যে বাচ্চা, ওটার কি হবে? মানলাম বিথি দোষ করেছে, মারাত্মক দোষ, কিন্তু অনাগত বাচ্চাটার কি দোষ? আহাদের মা আর বোন বাবার মত গলাতে না পেরে মনমরা হয়ে চলে গেল। ওরা চলে যাবার পর বাবা আমায় ডেকে বলেন, তুই ভয় পাস না মা, চিন্তা করিস না, সত্যর পক্ষে আল্লাহ সবসময় থাকেন। আমরা মামলা করব, আহাদের উপযুক্ত শাস্তি সে পাবেই। আমি বাবার কথায় খুব ভরসা পেলাম। কিন্তু সমস্যাটা হলো, সন্ধ্যার পর আহাদ হুট করে আমার নাম্বারে কল দিতে শুরু করলো। আমি রিসিভ করি না, তবুও সে কল দিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত অপারগ হয়ে কল রিসিভ করলে সে বলল, তুলি, পাগলামি করো না, যা হয়েছে তা তো হয়েই গেছে। বিথিকে আমি ডিভোর্স দিয়ে দিব, কথা দিলাম তোমায়, তুমি তোমার বাবাকে বোঝাও। আমার প্রচণ্ড রাগ পেয়ে গেল তখন। রাগ নিয়েই আমি বললাম, তোরে জেলের ভাত না খাই আমি শান্ত হব না। তাছাড়া তোর মতো নোংরা লোকের সাথে বিথির মতো মেয়েই যায়। তুই জেল খেটে এসে বিথির সঙ্গে ঘর করিস, আমায় আর কখনো ফোন দিয়ে বিরক্ত করিস না। এর মতো আহাদ ওই ভয়ঙ্কর কথাটা বলো। সে বলল, তুলি, আমায় জেল খাটানো এত সহজ না। আমি তোমার স্বামী, স্বামীর কাছে স্ত্রীর গোপন অনেক কিছুই থাকে। স্ত্রীর অনেক গোপন ছবি, গোপন ভিডিও,
আমি আগেই জানতাম তোমার বাপের সব নিয়ে ঝামেলা করবে, থানা পুলিশ করবে। আচ্ছা, থানা পুলিশ করো গিয়ে, সমস্যা নাই। জেল যদি খাটতেই হয় তবে খাটবো। পুরুষ মানুষের জেল খাটা দোষের না, গর্ভের। কিন্তু এর আগে জগতের সব লোকে তোমার ওইসব ভিডিও দেখিয়ে দিব। এখন চিন্তা ভাবনা করে দেখো, জগতের সব লোকের তোমার ওইসব দেখাতে দিবা, নাকি মামলা মোকদ্দমা বাদ দিয়ে আইসা আমার সংসার করবা? তোমার কাছে দুইটাই অপশন আছে। তোমারে আমি জোর করব না, তোমার যা ভালো মনে হয় ঠিক তাই করো। বলেই আহাদ ফোন কেটে দিল। আহাদের কথা শুনে আমার মাথা থেকে আকাশ ভেঙে পড়ল। এসব কিভাবে একটা মানুষ করতে পারে? সে গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, কিন্তু আমি তার প্রথম স্ত্রী হিসেবে তা মেনে নিচ্ছি না বলেই আমি তার ঘর থেকে এসে পড়েছি। এজন্য কি সে আমার সঙ্গে এমন করবে? তাছাড়া ভিডিও তো আর আজ করেনি, সে অনেক আগেই করেছে। এর মানে সে কোনোদিনও ভালো মানুষ ছিল না, আগে থেকেই খারাপ লোক সে। খারাপ লোক না হলে কি আর একটা মানুষ গোপনে তার স্ত্রীর ভিডিও ধারণ করে এবং সে ভিডিও সরিয়ে দেওয়ার কথা বলে স্ত্রীকে হুমকি দেয়? আমি আমার ভাগ্যর কথা ভেবে হাসছি। মেয়েরা তাদের স্বামীদের নিয়ে কত আনন্দের দিন যাপন করে, আর আমার স্বামীর সংসার থেকে চলে এসেও শান্তিতে থাকতে পারছি না। হুমকি দিচ্ছে, তাও এমন কিছু দিয়ে যার সঙ্গে আমার মান সম্মান জড়িত, যা প্রকাশ হলে কাউকে মুখ দেখাতে পারবো না। সারা জীবন এই সম্র মহানে বই বেড়াতে হবে আমার। আমি কি করব কিছুই ঠিক করতে পারছি না। ও যদি ভিডিওটা সরিয়ে দেয় তখন মানুষের মুখ দেখাবো কি করে আমি? মরণ ছাড়া কোনো উপায় থাকবে না আমার। আহাদকে কল দিলাম আমি নিজ থেকেই। আহাদের ফোনে কল হলেও সে রিসিভ করে না। বারবার কল দিচ্ছি, তবুও রিসিভ না। শেষে ভাবলাম মেসেঞ্জারে একবার নক করব, ওখানে রিকোয়েস্ট করব ভিডিওটা যেন সে ছাড়িয়ে দেয় না। কিন্তু ডাটা অন করতে এমন কিছু দেখবো আমি ভাবিওনি। দেখি সে মেসেঞ্জারে 3-4টা ভিডিও পাঠিয়েছে, কিছু ছবি পাঠিয়েছে, সব আমার। এসব কখন কিভাবে করেছে আমি কিচ্ছু টের পাইনি। এসব পাঠিয়ে নিচে লিখেছে, বারবার কল দিয়ে কোনো লাভ হবে না তুলি, তুমি আরও ভাবো, অনেক ভাবো, ভেবে দেখো তুমি কি করবে আসলে। তুমি মামলা করতে চাইলে ওকে, ফাইন, এক্ষুনি করো গিয়ে। তুমি গিয়ে মামলা করবে আর আমি এদিকে তোমার ভিডিও আপলোড দিয়ে দিব। মানুষ তোমার শরীর দেখবে। তুমি রাস্তায় বেরোলে তো দেখিয়ে বলবে, এই যে এই মেয়ের ভিডিও। তোমার বাপ মানুষকে মুখ দেখাতে পারবে না, তাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, সবাই বলবে এই যে ওই লোকের মেয়ের ভিডিও। এবার দেখো কি করবা, মামলা করবে? যাও যাও, মামলা করো গিয়ে। এসব দেখে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। এখন কি করব আমি? কি উপায় হবে আমার? এ তো মানুষ না, পশু। ও যেহেতু বলেছে এসব আপলোড করে দিবে, তাহলে করেই দেবে। ওকে দিয়ে কোনো বিশ্বাস নাই। যে ভয় দেখাতে জানে সে কাজটা করেও দেখাতে পারে। আমি রিপ্লাই দিলাম, বললাম কি চাও তুমি? আর এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমায় না জানিয়ে এরকম ভিডিও তুমি কোন সাহসে করলে? আহাদ অনলাইনে ছিল না, সে রিপ্লাই দিল 2 ঘন্টা পর। লিখল, অনুমতি নিলে তুমি এসব করতে দিতে না। আর ভিডিও যদি না করতাম তবে এই ভয় কিভাবে দেখাতাম তোমায়? আমি জানি তুমি এই ভয়ে কোনোদিন মামলা করবা না। আমি চাই তুমি মামলা না করো। মামলা না করে বাপের বাড়ি থাকতে ইচ্ছে হলে ওখানেই থাকো। ডিভোর্সের দরকার নাই। ডিভোর্স দিলেই ঝামেলা, অনেকগুলো টাকা দেনমোহর। এসব দিতে গেলে জমি বেচা ছাড়া উপায় দেখি না। তো ভিডিও কেন রেখেছি? তো বুঝলা, আমার নিজের সেফটির জন্য। হা হা হা। আমি বললাম, মামলা করব না প্লিজ, তবুও তুমি এসব ভিডিও পাবলিশ করো না। পা ধরি তোমার, ডিলিট করে দাও এগুলো। তুমি তো এখনও আমার স্বামী। মানুষ যদি সব দেখে তবে লজ্জা কি আমার একার হবে বলো? আহাদ বলো, ওই তো বুঝেছো, ঠিক লাইনেও এসেছো এতক্ষণে। মামলা না করলে কোনো ভয় নেই, চিন্তা করো না। আমার উপর বিশ্বাস এবং ভরসা রেখো। সময় হলে আমি ডিলিট করে দেব, ভয়ের কিছু নেই। এর পরদিন বাবা বলেন, তুলি রেডি হয়ে নে, আমরা শহরে যাব। আমি বললাম, শহরে কেন বাবা? বাবা বলেন, শহরে কেন যাব মানে? মামলা করতে যাব। এটা নিয়ে তো গড়িমসি করে সময় নষ্ট করা যাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবা বলেন, কিরে কিছু বলবি? আমি কিছুই বলতে পারলাম না, হাওয়া করে কেঁদে উঠলাম ওখানে দাঁড়িয়েই। বাবা বলেন, কিরে কি হয়েছে মা, কাঁদছিস কেন তুই? কেউ তোকে হুমকি ধমকি দিয়েছে রে? বাবা কিভাবে যে আমার সব সমস্যার বিষয়ে আন্দাজ করে ফেলেন, বাবারা কেন এমন হন কে জানে। আমি বললাম, বাবা আমি কিচ্ছু বলতে পারবো না, আমি শহরেও যাব না। এসব বাদ দাও বাবা, মামলা মোকদ্দমায় যেতে হবে না আমাদের। বাবা বড় অবাক হলেন। তিনি এখন আর কিছুই বলে না,
আমার কাছে টেনে নিয়ে আদর করে দিলেন, শুধু বলেন, আচ্ছা যাব না। এরপর তিনি বাজারে গেলেন, বাজার করে আনলেন। রাতে খাওয়া দাওয়া হলো। এরপর বাবা মায় ডেকে তার পাশে বসিয়ে বললেন, কে ভয় দেখিয়েছে তোকে, আহাদ না তার মা, নাকি বিথি? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, ভয় পাচ্ছিস কেন? আমি তোর বাবা, আমায় বল। আমায় না বলে সমাধান হবে কি করে মা? আমি কেঁদে কেঁদে বাবাকে সব বললাম। বাবা সব শুনে বলেন, এখন তুই কি ডিসিশন নিলি? মামলা হবে না এই তো? আমি বললাম, জি বাবা, মামলা করলে ও ভিডিও ছেড়ে দিবে, তখন আমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা বলেন, ও আমার পাগলি মেয়ে, তুই না এই যুগের মেয়ে, এই আধুনিক সময়ের মেয়ে। তোর চিন্তাভাবনা এরকম থেকেলে ধাঁচের হলে কিভাবে হবে বল মা? ভিডিও কি করেছে, তুই না সে? আমি বললাম, সে। বাবা বলেন, চুরি করে গোপনে করেছে তাই তো? জি। এখানে কি তোর বিন্দুমাত্র দোষ আছে? জি না বাবা, আমি কিছুই জানতাম না। তাহলে এই ভিডিও পাবলিশ করে দিলে তুই মরবি কেন? ভিডিও সম্পর্কে তুই কিছু জানিই তো না, আবার পাবলিশ তুই করতেছিস না। এখানে তোর কোনো হাত নাই, তাহলে এখানে তো তোর দোষ নাই। দোষ হবে যে আপলোড করবে তার। তো তুই দোষ না করেও মরে যাবি কেন? অন্য একটা মানুষের পাপের জন্য তুই কেন মরবি বল আমায়? আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। কিন্তু টের পেলাম ভেতরটা ভয়ে শুকিয়ে গেছে। বাবা আবার বললেন, তাছাড়া এমন তো না যে মামলা না করলেও সে ভিডিও কেটে দেবে। বিষয়টা এখানে শেষ হয়ে যাবে। এটা কিন্তু এখানে শেষ হবে না। এই ভিডিও সারা জীবন তার কাছে থাকবে। কদিন পরপর দেখবি নানা কারণে সে এই ভিডিও দিয়ে তোকে হুমকি দিবে, নানান ফায়দা হাসিল করবে এটা দিয়ে তোর থেকে। তখন কি উপায় হবে? আমি চুপ হয়ে আছি। কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। সাহসে কুলিয়ে উঠছে না। কিছুতেই মন স্থির করতে পারছি না। আসলে যার উপর এমন বিপদ নেমে আসে সে এমন সমস্যায় পড়ে, সেই কেবল জানে তার নিজের পরিস্থিতি সম্পর্কে। বাইরের কেউ এসব অনুভব করতে পারবে না কোনো দিন। বাবা আমার আরও কাছে এসে বসলেন। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অপরাধের হুমকির ভয়ে চুপ থাকাও কিন্তু অপরাধ মা। আজ যদি তুমি ভয়ে চুপ থাকিস, মামলা না করিস, আহাদ তখন আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। দেখবি দুদিন পর আহাদের সাহসটা আরও বেড়ে যাবে। একটা অপরাধ করে সে সফল হয়ে নতুন আরও অনেকগুলো অপরাধ করবে, বড় বড় অপরাধ করবে। এই জন্য তুই দায়ী থাকবি মা। বিষাক্ত সাপ মাথা ভাসালে তার মাথা কেটে ফেলতে হয় সঙ্গে সঙ্গে। সাহস করে মাথা না কাটলে একসময় ওই সাপ কিন্তু এলাকা শুধু সব লোককেই ধ্বংসন করে দেয়। আহাদ একটা কালসাপ, সে সমাজের একটা বিষাক্ত কীট। তাকে বাড়তে দেওয়া যাবে না। যে সঠিক মানুষ সে শুধু নিজের নিরাপত্তার কথা ভাবে না, তাকে সবার নিরাপত্তার কথা ভাবতে হয়, সবার মঙ্গলের কথাই ভাবতে হবে। তোর সাহস করতে হবে মা। তাছাড়া এইসব হুমকি ধামকি যে দিয়েছে এর প্রমাণ দেখাতে পারলে এর জন্য শক্ত মামলা হয়। ভয় দেখাচ্ছে দেখাক, যত ভয় দেখাবে তত শক্ত মামলা হবে, তত বেশি শাস্তি সে পাবে। আমি তখনও কিছুই বললাম না। বাবা আমার এরকম চুপচাপ অবস্থা দেখে তিনি এটা নিয়ে বাড়াবাড়িও করলেন না। তিনি নিজেও চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। বিকেলবেলা আহাদ আবার কল করলো। কল রিসিভ করলে সে বলল, তুলি একটা কথা শোনো, এসব ভিডিওর কথা বাদ দেই, চলো আমরা একটা সমাধানে যাই। তোমারে প্রতি মাসে আমি 10,000 করে আলাদাভাবে হাত খরচ দেব। বাজারের জমি চাও তাও দিব, দলিল করে। মা রাজি এতে। মা বলেছে জমি তোমার নামে দলিল করে দিবে। ঘরের সব কিছুই থাকবে তোমার অধীনে, বিধি থাকবে তোমার দাসের মতো। আর তুমি যদি বলো এই ঘরে বিধি থাকবে না, তাহলে এটাই হবে, সে এই ঘরে থাকবে না, তোমার চোখের সামনেই পড়বে না, তোমার সঙ্গে কোনোদিন কথাও বলবে না। সে থাকবে তাদের ঘরে, তার মতো করে সে বাঁচবে। প্লিজ তবুও আইন আদালত এইসবে যেও না। বাবাকে তুমি বুঝ দাও, এইসব আইন আদালত করে কোনো লাভ হবে? আমি তার সঙ্গে মোটেও বাড়াবাড়ি করলাম না, রাগ দেখালাম না, শুধু বললাম আমি চিন্তা ভাবনা করে পরে জানাবো, এখন রাখো। আহাদ ফোন রাখলো। আমি তখন বুঝতে পারলাম আহাদ ভয় পাচ্ছে। আসলে পাপিষ্ঠরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ভেতরে সবসময় একটা আতঙ্ক ছড়িয়ে থাকে। পাপিষ্ঠরা সবসময় অশান্তিতে থাকে। এর খানিক পরেই আমার শাশুড়ি ফোন করে আমার সঙ্গে কান্নাকাটি করলেন। বলেন, তুমি তো আমার নিজের মেয়ের মতোই মা। আমার মেয়ের থেকে তোমারে কোনোদিন আলাদা চোখে আমি দেখি নাই। তোমার কাছে তোমার এই মায়ের আকুল আবেদন, তুমি মামলা মোকদ্দমা কইরো না। তুমি যা চাও তাই পাবে মা।
আমি তোমার নামে বাজারের জমির অর্ধেকটা দলিল করে দেব, এখন চাইলে এখনই। তবুও এইসব ঝামেলায় তুমি যেও না। ওনার কথা শুনে আমার মেজাজ এত খারাপ হলো, আমায় লোভ দেখাচ্ছে, জমির লোভ, টাকার লোভ। এই জমি আর মাসে মাসে টাকা দিয়ে আমার কি লাভ হবে? জমি বা টাকাই কি সব? আমার সঙ্গে যে অনাচার হয়েছে তা কি আমি এসব দিয়ে ডাকতে পারবো? পারবো না। কিছু মানুষ লোভী হয়, অর্থের বিনিময়ে নিজেকে তারা বিকিয়ে দেয়, চুপচাপ সব হজম করে। কিন্তু আমি তো এমন লোক না। আমি মুখ বুজে সব সহ্য করতে পারবো না। অন্যায় আমি কখনোই মাথা পেতে নেব না। আমি আমার প্রতি করা অনাচারের বিরুদ্ধে লড়বই। পুরুষ হয়েছে বলেই যে নারীর উপর জুলুম করার অধিকার তার নাই, তা আমি তাকে শিখিয়ে দিব। আর এই জন্য আমার ভিডিও আপলোড দিলে দিয়ে দিক, লোকে আমায় কি বলবে, কি ভাববে তা লোকের বিষয়। আমি তো জানি আমি সৎ। যার হৃদয়ে কোনো নোংরামি নাই, তার ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমি যদি ভালো মানুষ হই, পাপ না করি, তবে লোকের কথায় আমার কি যায় আসে। রাতে বাবাকে খাবার দেওয়ার সময় তার কাছে বসে আমি কথাটা বললাম, বাবা, আগামীকাল আমরা শহরে যাব, গিয়ে মামলাটা করব। কোনো অপশক্তির থেকে আমায় আটকাতে পারবে না। বাবা কি যে খুশি হলেন আমার এই সাহস দেখে। তিনি আমায় জড়িয়ে ধরে বললেন, তুলি, মানুষ খুশি হয় তার সন্তানের ভালো চাকরি হলে, গাড়ি বাড়ি কিনলে। সন্তানের সব ঘুষের টাকায় কিনলো নাকি ডাকাতি করে কিনলো তা জানতে চায় না কখনোই তারা। ছেলের উন্নতি হচ্ছে, এতেই তারা খুশিতে গদগদ হয়ে পড়েন, আনন্দিত হন। কিন্তু আমি আর 10টা বাবার মতো নাড়ে তুলি। তোর সংসার ভেঙেছে, এই জন্য আমি কষ্ট পেয়েছি, বুকে আঘাত পেয়েছি। কিন্তু তুই যে অর্থ সম্পদের লোভে পড়ে কিংবা লজ্জায় তোর সঙ্গে অপরাধ হচ্ছে জেনেও চুপ থাকিসনি, মুখ বুজে সেসব অন্যায় মেনে নিসনি, এর চেয়ে বড় আনন্দ আমার হতে পারে না মা। সফলতার বিভিন্ন ধরন আছে। আমার মেয়ে সৎ, আমার মেয়ে তার অধিকার নিয়ে জাগ্রত, আমার মেয়ে নারী বলেই পিছিয়ে থাকতে বিশ্বাসী না, আমার মেয়ে তার সঙ্গে করা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, অগ্রগামী। আমার সফলতা এখানেই। মারে, তোর জন্য আজ গর্বে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাবা কেঁদে ফেলেন। আমি অবাক হলাম, বাবাও বুঝি এমন মিষ্টি হয়, এমন আদর্শবান হয়? আহা বাবা, আমার পরম সত্য সুন্দর বাবা। চোখ দুটো জলে ভরে উঠল আমার। পরদিন বাবাকে নিয়ে শহরে যাবার সময় ভয়াবহ ঘটনাটা ঘটল। আমরা তখনও মাঝ রাস্তায়। হঠাৎ আমার ফোনে আহাত ফোন করলো। ফোন রিসিভ করলাম না আমি। এরপর বাবার ফোনে কল করলো। বাবা সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলেন। বাবা ফোন রিসিভ করতে আহাত বলো, আপনার আর আপনার মেয়ের দেখি বিরাট কলিজা, প্রচুর সাহস, আপনাদের দেখি মান সম্মানের কোনো ভয় ডর নাই। বাবা বলে, কি বলতে চাও তুমি, স্পষ্ট করে বলো। আহাত বলো, আমি গোপন মারফত খবর পাইলাম আপনারা থানা পুলিশ করতে যাইতেছেন, আমার উপর মামলা করবেন। আচ্ছা যান যান, আপনাদের মান সম্মানের ভয় না থাকলে আমার কি, আমারে খোঁজাখুঁজি করে পুলিশ জীবনেও পাবে না। কিন্তু আপনার মেয়ের ইজ্জত এইখানেই শেষ হবে। গলায় দড়ি দেওয়া ছাড়া তার আর কোনো গতি থাকবে না। আপনি বাপ নামের কলঙ্ক। নিজের মেয়ের মানের চেয়ে আপনার শরীরের গরম বেশি, জেদ বেশি। মামলা করে কার কি ছিঁড়ে ফেলবেন তা দেখব নেই, সময় আছে এখনো। ভেবে দেখেন, বুঝলে আপনার লাভ, আপনার মেয়ের লাভ, না বুঝলে আমার কিছু না। আপনার মেয়ের ক্ষতি, আপনার ক্ষতি। বাবার শরীর রাগে থরথর করে কাঁপছে। বাবা ধমকের গলায় বলেন, তোর যা ইচ্ছে কর কুকুর, আমি বা আমার মেয়ে সব ভয় পাই না। তোর এইসব কুকর্মের ফল তুই পাবি একদিন। তোরে জনমের শিক্ষা দিয়ে ছাড়বো দেখিস। আহাত বলো, আচ্ছা দেখি তাইলে কে কারে শিক্ষা দেয়। বলেই ফোন কেটে দিল। এর খানিক পরে আবার ফোন করলো সে বাবাকে। তারপর বলো, আপনার মেয়ের ইজ্জত শেষ করে দিছি, এখন দেখি আপনি আমারে কেমন শিক্ষা দেন। দেখি আপনার পুলিশ বাপেরা আমার কি সিরাইসা। বাবা কথা বলার আর শক্তি পেল না। আমরা সিএনজিতে বসেছিলাম। এখানেই বসে বাবার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেল। বাবার হাতে যে ফোন ছিল সেই ফোন নিচে পড়ে গেল। আমি ড্রাইভারকে বললাম, গাড়িটা থামান ভাই, একটু থামান। ড্রাইভার গাড়ি থামালে বোতল থেকে পানি ঢেলে বাবার চোখে মুখে ছিটিয়ে দিলাম। তারপর বাবা কিছুটা ধাতস্থ হলে আমি বাবাকে বললাম, ভিডিও ছড়িয়ে দিয়েছে তাই না বাবা? বাবা কেঁদে ফেললেন হাউমাউ করে। বললেন, শেষ করে দিছে সব মা, ও মানুষ না, ও একটা পশু। আমি বাবার হাতটা শক্ত করে ধরলাম। তারপর বললাম, বাবা, ভিডিওগুলো আমার ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কোনো হাত নাই, আমি কিছুই জানি না এসবের। সুতরাং আমার এ নিয়ে দুঃখ বা অনুশোচনার কিচ্ছু নাই, লজ্জারও কিছু নাই। কে কি বলবে বা কে কি ভাববে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি চিন্তিত হইও না বাবা, তুমিই তো বলেছো আহাত যত বড় অপরাধ করবে তার শাস্তি তত বেশি হবে। আহাত খারাপ মানুষ,
আল্লাহ হয়তো তার বড় অপরাধের মাধ্যমে তাকে বড় একটা শাস্তি দিতে চেয়েছেন, তাই এটা হয়েছে। বাবা সব খারাপের মধ্যেও ভালো থাকে, এটাতেও ভালো আছে নিশ্চয়ই। বাবা আমার কথা শুনে সাহস পেলেন, কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি কিভাবে হঠাৎ সাহস হয়ে উঠলাম তাই বুঝতে পারছি না। মনে প্রচণ্ড জোর পাচ্ছি, লজ্জা ভয় এসব আমার কিছুতেই আটকাতে পারছে না। এসব নিয়ে ভাবছেই না, মনে এরকম ভাবনা আসছেই না। এই আমি একসময় আমার মান সম্মান নিয়ে প্রচণ্ড ভয়ে থাকতাম। কিশোরী বেলায় আমার দুঃসম্পর্কের এক চাচা আমার গায়ে হাত দিয়েছিল, খারাপ প্রস্তাব দিয়েছিল আমায়। তখন আমি ভয় এবং লজ্জা কাউকে কিচ্ছু বলিনি, ভেবেছি বললে আমার মান সম্মান যাবে। চুপচাপ সব সহ্য করেছি, ভয়ে দিন কাটিয়েছি, ওনার থেকে লুকিয়ে লুকিয়ে থেকেছি। কিন্তু এখন মনে হচ্ছে তখন ভুল করেছিলাম। নিজের আত্মসম্মান সবচেয়ে বড়। কেউ আমার সঙ্গে অপরাধ করলে এর জবাব আমাকে সঙ্গে সঙ্গে দিতে হবে। আমার নিজের শক্তিমাত্রা তাকে দেখিয়ে দিতে হবে। নারী যে অবলা নয়, নারীর সঙ্গে যে যা ইচ্ছে তাই করা যাবে না। নারীও যে আগুন হতে পারে, পুড়িয়ে ছাই করে দিতে পারে, তা নারী বুঝিয়ে দিতে পারে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেই। নারী প্রতিবাদ করতে শুরু করলে আর কোনোদিন পুরুষেরা তাদের উপর কোনো রকম অত্যাচার করতে পারবে না। ভয় ঢুকে যাবে এদের মনে, সাহস হবে না আর অন্যায়ভাবে নারীর সঙ্গে কিছু করার। এই সাহসটা আগে আমরা মনে ছিল না, এখন হয়েছে। সাহস থাকলে লজ্জা ভয় কিছুই আর আটকে থাকতে পারে না। এই যে এখন আমায় কোনো ভয় কিংবা লজ্জা আটকে রাখতে পারছে না। আমি পুলিশের কাছে যাচ্ছি। পুলিশ নিজেও হয়তো ভিডিও দেখবে, আমার দিকে তাকাবে, মনে মনে হয়তো অনেক কিছুই ভাবে। সে ভাবুক গিয়ে, আমার এতে কিছুই যায় আসে না, কারণ ভিডিও আমি প্রকাশ করিনি। আমি ক্রিমিনাল নই, আমি ভিকটিম। ভিকটিম হওয়া তো অপরাধ নয়। বাবা আমায় নিয়ে সরাসরি থানায় না গিয়ে একজন এএসপির সঙ্গে দেখা করলেন। এএসপির নাম ইমতিয়াজ মাহমুদ। বাবা বললেন, ও আমার বন্ধুর ছেলে। ওর বাবা আর আমি একই সাথে আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছি। ইমতিয়াজ ভাইয়া বাবাকে দেখে ভীষণ খুশি হলেন। তার স্ত্রী এখানেই ছিল, তারা আমাদের খুব যত্ন করলেন। এরপর বাবা কথাটা তুলতে চাইলেন, কিন্তু বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বললাম, আমি বলতে চাই সব, আমার নিজের মুখে সব বলবো। ইমতিয়াজ ভাইয়া ভীষণ খুশি হলেন। তিনি মিষ্টি করে হেসে বলেন, গ্রেট, সাহসী মেয়ে, বলো তুলি, আমি শুনছি। আমি এক এক করে সব খুলে বললাম। আহাদের গোপনে বিয়ে করা, লোভ দেখানো জমি দেওয়ার কথা বলে, এরপর ভিডিও এবং ছবি ধারণ করা, ব্ল্যাকমেইল করা, এরপর আজ একটু আগে ভিডিওগুলো আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, সব কিছুই বললাম। ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকালেন, তারপর বলেন, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি তুলি। সাধারণত আমাদের দেশের মেয়েরা এরকম সাহসী হয় না। তারা এসব নিয়ে পারে না, সহ্য করতে পারে না, লজ্জায় ভয় গুটিয়ে যায়, কাউকে কিছুই বলে না, চুপচাপ সুইসাইড করে বসে। কিন্তু তুমি কি চমৎকার মেয়ে তুলি। আমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে পড়েছে, ওদের অনেকেই সাহসী ছিল, কিন্তু তোমার মতো অতটা আত্মসচেতন নয়। তাদের মতো তোমার মতো এমন ডোন্ট কেয়ার ভাব, এমন সৎ সাহসটা ছিল না। আমি কিছুই বললাম না, কিন্তু আমার ভেতরে প্রবল এক প্রতিশোধ স্পৃহা কাজ করছে। এই যে লজ্জা ভয় ভুলে গিয়ে এভাবে এসব নিয়ে কথা বলছি, তা হয়তো এই প্রতিশোধের স্পৃহা থেকেই। আমি চাইছি আহাত নামের শয়তানটার সবচেয়ে নির্মম শাস্তি হোক। আমি সেই শাস্তি নিজের চোখে দেখতে চাই। বাবা বলেন, ইমতিয়াজ, তোমার বাবা বেঁচে নেই, আমি তো তোমার বাবার মতোই, তুমি আমার মেয়েটার মান সম্মান বাঁচাও বাবা। ইমতিয়াজ ভাইয়া বাবার একটা হাত চেপে ধরলেন, তারপর বলেন, এসব কি বলছেন আপনি আঙ্কেল? তুলির মান সম্মান নষ্ট হয়নি, ওর সম্মান আমাকে বাঁচাতে হবে না, ওর সম্মান আরও বেড়েছে। ও যে সাহস করেছে, এরকম সাহস আর কটা মেয়ে করতে পারে বলুন? মেয়েরা যদি এভাবে সাহস করতে পারতো, প্রতিবাদ করতে পারতো, তবে দেশে নারী নির্যাতন ধর্ষণের সব ঘটনা কমে শূন্যতে নেমে আসতো। আর আমি একজন পুলিশের কর্মকর্তা, জনগণের টাকায় বেতন হয় আমার। আমি এই কর্তব্য থেকেই তুলির মামলার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব, ক্রিমিনালকে ধরব। আমরা সেদিন ইমতিয়াজ মাহমুদ ভাইয়ার বাসাতেই থেকে গেলাম। তিনি থাকতে বলেন। মামলাটা সেদিনই হলো, দুটো মামলা, গোপনে বিয়ে করা এবং আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সংক্রান্ত। সেদিন রাতের মধ্যেই আহাদ গ্রেফতার হলো। সে তার খালার বাড়ি পালিয়ে গিয়েছিল, ওখান থেকেই তাকে ধরা হয়েছে। তাকে ধরার পর ইমতিয়াজ ভাইয়া নিজে ইচ্ছে মতো পিটিয়ে নিয়েছে, তারপর আদালতে সুপর্দা করেছে।
খুব কম সময়ের মধ্যে আদালত থেকে রায় হলো অনলাইনে আমার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার দায়ে 14 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে এবং কিছু টাকাও জরিমানা করা হয়। এছাড়া আমায় না জানিয়ে কোনো রকম অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করার জন্য মুসলিম আইন অনুযায়ী আদালতভাবে 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং আমার মোহরানার যতটা টাকা ছিল তাও তাকে সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হয়েছে এবং এর সুযোগে আমি আমার ডিভোর্সও নিয়ে নিলাম। সবকিছু দিয়ে তার অবস্থা ফতুর। শুনেছি বাজারের জায়গাটা বিক্রি করেছে। তার মায়ের এখন কি হবে? কে দেখবে তার মাকে? আর বিথির কি হবে? আল্লাহ নিশ্চয়ই সবার যা যা প্রাপ্য তা তাদের ঠিকভাবে বুঝিয়ে দিবেন। বাড়ি ফিরে আসার পর খুব শান্তি শান্তি লাগছে। আহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আপলোড করেছিল তা খুব বেশি ছড়িয়ে যেতে পারেনি। ইমতিয়াজ ভাই খুব দ্রুত চেষ্টা করে সব ডিলিট করলেন। এরপর বাবা আমায় বলেন, সত্যর যে বিনাশ নাই দেখলি রে মা? আমি মৃদু হেসে বললাম, আল্লাহ সত্যিই মহান বাবা, তার মতো আর কেউ নাই। তিনি ভালো মানুষের কখনোই হতাশ করেন না। 1 মাস 3 পরেই আরও আশ্চর্যজনক ঘটনাটি ঘটল। ইমতিয়াজ ভাইয়া হুট করেই একদিন বাবাকে ফোন করলেন। ফোন করে তিনি বলেন তিনি এবং তার বড় ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। বাবা শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। বলেন, তোমরা এলে আমি ধন্য হব বাবা। তারা এলেন রাতে, এসে থাকলেন। পরদিন সকালবেলা ইমতিয়াজ ভাইয়া বাবাকে বলেন তার সঙ্গে যে তার বড় ভাই এসেছেন তার নাম আরিফ মাহমুদ। তিনি সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক। তার 3 বছরের একটা মেয়ে আছে। স্ত্রী মারা গিয়েছে 1 বছর আগে, ক্যান্সার হয়েছিল। ইমতিয়াজ ভাই তার ভাইয়ের বৃত্তান্ত বলে তারপর বাবার কাছে একটু অনুরোধ করলেন। বলেন, আমি আসলে ভাইয়ার জন্য তুলিকে চাইতে এসেছি। আমি চাই আমাদের 2 পরিবারের সম্পর্কটা আরও গাঢ় হোক, আরও সুন্দর হোক। আপনার যদি কোনো অমত না থাকে আর তুলির যদি অপছন্দ না হয় তবেই কেবল এটা হবে। আমি কখনোই জোর করব না আঙ্কেল। বাবা বলেন, তোমাদের পরিবার আমার চেনা। আরিফ খুব ভালো ছেলে, তার মধ্যে তোমার বাবার ছায়া আছে। সে তার গত হওয়া স্ত্রীকে বাঁচিয়ে তুলতে কত চেষ্টা করেছে তা আমি জানি। আমার এই বিয়েতে কোনো অমত নাই বাবা। আমি জানি তুলির জন্য আরিফ উপযুক্ত ছেলে হবে। আমি তুলির সঙ্গে কথা বলবো। তুলি বুদ্ধিমতী মেয়ে, আমি আশা করি সে অমত করবে না। ইমতিয়াজ ভাইয়া চলে যাবার পর বাবা আমার সঙ্গে এই বিষয়ে কথা বলেন। আমি বললাম, তোমার পছন্দ হয়েছে বাবা? বাবা বললেন, হয়েছে। আহাদের অতীত আমি জানতাম না, ওকে শুধু দেখেই পছন্দ করেছিলাম। কিন্তু আরিফকে আমি শৈশব থেকেই চিনি। ও বড় ভালো ছেলে রে মা, ওর সম্পর্কে আমি সব জানি। আমি বললাম, আলহামদুলিল্লাহ বাবা, আমার এতে অমত নাই, আমি রাজি। যে ছেলে আমার সব কিছু জেনে আমায় বিয়ে করতে রাজি হয়েছে সে অবশ্যই বড় মনের মানুষ, তার মন নিশ্চয়ই কলুষিত না। আমি খুশি মনে এটা কবুল করলাম বাবা। এর 15 দিন পর আরিফের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর বুঝতে পারলাম কি ভালো যে আরিফের পরিবারের মানুষগুলো। আরিফের 3 বছরের মেয়েটির নাম ভুবন। সে একেবারে ফুটফুটে সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে। কদিনেই ও আমার ন্যাওটা হয়ে গিয়েছে। মা ছাড়া আর কিছুই বুঝে না, সবসময় আমার কাছেই থাকবে। মা ছাড়া তার চলবে না। মজার বিষয় হলো বাইরের কেউ আমাদের মা মেয়েকে একসঙ্গে দেখলে বলে মায়ের চেহারা পেয়েছে একেবারে অবিকল ফটোকপি। কি অদ্ভুত কাণ্ড! আল্লাহর কি অপর রহস্য! তার লীলা বোঝা বড়ই তাই। মানুষ সাধারণত বলে সৎ মায়েরা সৎ সন্তানকে সহ্য করতে পারে না, দু চোখে দেখতে পারে না। আমি নিজেও দেখেছি এমন, কিন্তু আমার ক্ষেত্রে তা মোটেও এমন হয়নি। এই মেয়েকে তো কখনোই আমার পরের মেয়ে মনেই হয় না। মেয়ে যখন আমায় মা বলে ডাকে, যখন আমায় জড়িয়ে ধরে, তখন আমার কেবল মনে হয় এ তো আমার নিজের মেয়ে, আমার 7 রাজার ধন। এক জীবন পূর্ণ করে একে আমি পেয়েছি আমার নিজের করে। মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে আমার জীবন খুব সুন্দর কাটছে। আমাদের ছোট্ট একটা ঘর, সিমসাম গোছানো। আমাদের ছোট্ট এই ঘর সংসার ভর্তি ভালোবাসা আর ভালোবাসা। আরিফের সঙ্গে আমার বিয়ের 2 বছর কিভাবে কেটে গেল তার টেরই পাইনি। আনন্দের সময়গুলো এরকমই দ্রুত কেটে যেতে থাকে। এর মধ্যে মেয়ে বড় হয়েছে, তার বয়স হয়েছে 5। তাকে কেজিতে ভর্তি করিয়েছি। একদিন মেয়ের স্কুল ছুটির পর স্কুল থেকে তাকে রিক্সা করে নিয়ে আসার সময় হুট করে চোখ গেল রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমার পরিচিত। আরও কাছে গেলে চিনতে পারলাম এটা আহাদের বোন। তাকে দেখে রিক্সা থামিয়ে কাছে গেলাম। আমায় দেখে তিনি কেঁদে ফেলেন। বলেন তার মা ঘরে পড়া, তার বাসাতেই থাকে, সারা বছর অসুখ থাকে। আমিও ওনার জন্য দুঃখ প্রকাশ করলাম। বললাম আল্লাহ সুস্থ করে দিন। তারপর খুব আগ্রহ নিয়ে আমি তার কাছে বিথির বিষয়ে জানতে চাইলাম। আহাদের বোন তখন বললেন, তুমি কি শুনোনি বিথির সম্পর্কে কিছু? আমি বললাম, জি না, আমি কিভাবে জানবো? তিনি বলেন,
আহাদ জেলে যাবার পর বিথি তার গর্ভ নষ্ট করার জন্য কি জানি ওষুধ খাইলো। সে চাইছিল বাচ্চা নষ্ট করে আবার বিয়ে করবে। আহাদের ছাড়া পাওয়ার জন্য তো আর সে অপেক্ষা করবে না। নতুন বিয়ে করলে বাচ্চা থাকলে ঝামেলা, আগে আরেকটা বিয়ে হয়েছে, এটা পাত্রপক্ষ শুনলে ঝামেলা। তাই সে বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারের পরামর্শ না নিয়েই কার থেকে যেন ওষুধের নাম জেনে নিজে নিজে ওষুধ খাইলো। ওষুধ খাওয়ার পর তার শরীর খারাপ হয়ে গেল, একটানা রক্তক্ষরণ হতে থাকলো। বিষয়টা গোপন রাখতে চেয়েই ঝামেলাটা বাড়ল। রক্তক্ষরণের কথা সে কাউকেই বলেনি, হাসপাতালেও যায়নি। দুদিন পর যখন তার মা সব জানলো, ততক্ষণে যা হবার তা হয়ে গেল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তার মৃত্যু হয়েছে। তার মা এখন বাপের বাড়ি চলে গেছে। আমাদের বাড়ির দুই পরিবারের দুই ভিটে এখন শূন্য পড়ে আছে। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। খানিক সময় আকাশের দিকে তাকিয়ে রইলাম। তারপর মনে মনে বললাম, পৃথিবীতে কেউ কারো ক্ষতি করে সুখে থাকতে পারে না। একদিন না একদিন আল্লাহ তাকে ঠিকই তার প্রাপ্য বুঝিয়ে দেন।